দোরগোড়ায় লোকসভা ভোট। শাসক দল যখন উন্নয়নের ডালি নিয়ে একেবারে মানুষের দরজায় হাজির, তখন নবাবের শহর মুর্শিদাবাদের প্রাণকেন্দ্র বহরমপুর লোকসভার জাতীয় কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী বা মুর্শিদাবাদ জেলার রবিনহুড মাননীয় অধীর চৌধুরীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী বিখ্যাত ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার মাননীয় ইউসুফ পাঠান এবং ভারতীয় জনতা দলের মনোনীত প্রার্থী বিশিষ্ট সমাজসেবী ও বিখ্যাত শল্য চিকিৎসক মাননীয় নির্মল সাহা প্রতিদ্বন্দ্বী করছেন। এই যে বহিরাগত এবং ভূমিপুত্রদের সঙ্গে ত্রিমুখী লড়াই আগামী দিনে হতে চলেছে, সেই প্রসঙ্গে টিভি এটিএম বাংলার ক্যামেরায় মাননীয় ডাক্তারবাবু নির্মল সাহা কি বললেন মুর্শিদাবাদবাসীর উদ্দেশ্যে, কেনই বা ডাক্তারি ছেড়ে রাজনৈতিক দলে আসা, তাও আবার বিজেপির মতো সাম্প্রদায়িক দলে। নানান প্রশ্নের উত্তরে ডাক্তারবাবু মাননীয় নির্মল সাহা। মুর্শিদাবাদবাসীর চোখে আপনি একজন বিশিষ্ট চিকিৎসক এবং বিশিষ্ট সমাজসেবী, সেই ক্ষেত্রে ডাক্তারি পন্থা থেকে থাকার পরেও আপনি কেন রাজনীতিতে আগমন করলেন? এটা খুব সঠিক প্রশ্ন। হ্যাঁ, কারণ আমি চিকিৎসা বিজ্ঞান বহরমপুরে অন্তত ৩৩ বছর আছি, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে, সব মানুষকে সঙ্গে নিয়ে, এবং সরকারিভাবে এবং ব্যক্তিগতভাবে নিজের জীবনেও এগুলো করার ফাঁকে আমার হঠাৎ করেই মনে হচ্ছে মনে হচ্ছে যে মানুষ বড় অসহায়। মানুষ এই সমাজের এই যে স্বাস্থ্য, যেটা তোলাবাজি, অপশাসন, সমাজ বিরোধী অত্যাচার, দৌরত্ব, অ্যাডমিনিস্ট্রেশনের নোংরামি, বিচার, আইন সব কিছু যে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, সেটা নিয়ে সংগঠিত হওয়া দরকার। এবং এই কাজের জন্য ভালো মানুষ যারা সমাজের অন্তত সামাজিক মানুষ, তাদের এই কাজটার জন্য এগিয়ে আসা উচিত। আর সেই কারণেই আমি এখানে এসেছি। অনেক সময় দেখা যায় বা অনেক মানুষকে বলতে দেখা যায় যে বিজেপি নাকি সাম্প্রদায়িক দল। সেই ক্ষেত্রে মুর্শিদাবাদ জেলা যেখানে সংখ্যালঘু এর জনসংখ্যা বেশি, সেই ক্ষেত্রে আপনি বিজেপি দলটিকে চিহ্নিত করলেন কেন? এখানে আমার একটা খুব সূক্ষ্ম প্রশ্ন আছে, মানুষকে বোঝানোর জন্য। দেখুন, এই আমাদের ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এই ধর্মনিরপেক্ষ রাষ্ট্র মানে হচ্ছে আমাদের দেশে কোনো ধর্ম নেই। এখানে দেশ চালানোর জন্য কোনো ধর্ম এই দেশ চালানোর ক্ষেত্রে কোনো কাজ করে না। কোনো ধর্মভিত্তিক কোনো কাজ এখানে হয় না। মানুষের যে দেশ পরিচালনার ক্ষেত্রে ধর্ম কোনো অংশ নেবে না। আর এটা হচ্ছে দেশ পরিচালনা। আমাদের দেশের সংবিধান হচ্ছে আমাদের ধর্মগ্রন্থ। আমাদের দেশের যে পার্লামেন্ট, লোকসভা, সেটাই হচ্ছে আমাদের মন্দির। আর আমাদের দেশের ধর্ম হচ্ছে মানবতা। সমস্ত মানুষকে সমান ভাবতে হবে, সমস্ত মানুষকে নাগরিক ভাবতে হবে। সংখ্যা দিয়ে সংখ্যাগুরু, সংখ্যালঘু, একে সুযোগ দিতে হবে, সুযোগ দিতে হবে না, এই করে সারাটা এই ৭৫ বছরের বেশি ধরে যারা ক্ষমতায় এসছেন, তারা সবসময়ের জন্য এই ধরনের মানুষকে বুঝিয়েছেন যে আপনারা সংখ্যালঘু, আপনাদের বেশি সুযোগ দেবো, আমাকে ভোট দিন। এই ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে সাধারণ মানুষগুলোকে কখনোই মানুষ হতে দেননি। তারা সংখ্যালঘু মানুষ করে দিয়ে তাদের কাছে ভোট ভিক্ষে নিয়েছে এবং তাদেরকে সবসময় মানুষের ভারতবর্ষের মধ্যে তাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে চিহ্নিত করেছে। আমার মনে হয়েছে ধর্মনিরপেক্ষতা রাষ্ট্রের ধর্ম, কিন্তু কোনো মানুষ ধর্মনিরপেক্ষ হতে পারে না, এটা পরিষ্কার করে জেনে রাখুন। মানুষ ধর্ম বিশ্বাসী হবে আর ধর্মে অবিশ্বাসী হবে। আমি যে ধর্ম বিশ্বাস করি, যে ধর্মকে আমি ধারণ করি, আমি সেই ধর্ম পালন করব। প্রত্যেকে সেই ধর্ম নিজের ধর্ম পালন করবে। কোনো ধর্মই যেন কোনো ধর্মকে আঘাত না করে, কোনো ধর্মই যেন কোনো ধর্মকে কষ্ট না দেয়। এটাই হচ্ছে আমাদের দেশের ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের কথা। এবং আমি ভারতীয় জনতা পার্টির মধ্যে দেখেছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যত স্কিম করেছেন, যত মানুষের জন্য যে প্রকল্প রয়েছে, তার মধ্যে কোথাও কোনো বৈষম্য নেই। যে এক ধরনের মানুষ বলে তাকে বাড়ি দেওয়া হয়নি, এক ধরনের মানুষ বলে তাকে দুটো গ্যাস দেওয়া হয়েছে, এর বাড়িতে জল দেওয়া হয়নি, ওর বাড়িতে বিদ্যুৎ দেওয়া হয়নি, সব কোনো কাজ ভারতীয় জনতা পার্টি করেনি। আপনি যদি আমাকে দেখাতে পারেন যে ভারতীয় জনতা পার্টি কোনোভাবেই ধর্ম বিশ্বাসীদের আলাদা চিহ্নিত করে, ভারতীয় জনতা পার্টি একটা সাম্প্রদায়িক দল। ভারতীয় জনতা পার্টি কোনো কাজের মধ্যে কোনো সম্প্রদায়কে বেশি সুযোগ দেওয়া বা কম সুযোগ দেওয়ার এই জিনিসটা নেই। সেই জন্য আমি ব্যক্তিগত মনে করি যে যারা ধর্মের সুযোগ সুবিধা দিয়ে, তোষণ করে, মানুষকে ভুল বুঝিয়ে, মানুষকে শুধু ভোটের জন্য তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বিবেচনা করে, তারাই বেসিক্যালি সাম্প্রদায়িক, এবং তারাই এই সম্প্রদায়ের সুযোগ নিয়ে মানুষকে বোকা বানাচ্ছে। বহুদিনের সাংসদ মাননীয় অধীর চৌধুরী এবং তার বিপরীতে আপনি এসছেন, এবং বহিরাগত জনগণকে বলতে শোনা যাচ্ছে ইউসুফ পাঠান নাকি অবস্থান করেছেন মুর্শিদাবাদে তৃণমূলের টিকিট নিয়ে। সেই ক্ষেত্রে আপনার অবস্থান নিয়ে কী জানাচ্ছেন টিভি এটিএম বাংলাকে?
আমি পরিষ্কার বলছি যে এই ভোটটা হবে নরেন্দ্র দামোদর দাস মোদী, তার সঙ্গে রাহুল গান্ধী, ইন্ডি জোট আর মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্র গঠনের জন্য যে সংসদের লোক পাঠায় মানুষ, সেটা কিন্তু ব্যক্তিগত স্তরে আমাকে বা সাংসদকে বা ইউসুফ পাঠানকে এরকম নয়। কারণ আমরা যারা এখান থেকে জিতে যাবে তারাই সংসদে আওয়াজ তুলবে দেশটা কীভাবে চলবে। এখানে যদি কোনো মানুষ মনে করে যে না রাহুল গান্ধীকেই সরকারে রাখা উচিত, রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী হওয়া উচিত, খুলে করেছে খুব ভালো, তারা রাহুল গান্ধীর যে নির্বাচিত সদস্য রয়েছে এখানে সংসদে তাকে ভোট দেবে। যদি মনে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার, সেই সরকার কেন্দ্রে যাবে, তাহলে ইউসুফ পাঠানকে ভোট দেবে। আর যদি মনে করে নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে, এখানে নরেন্দ্র মোদী দেশের সমস্ত মানুষকে সমানভাবে দেখে, সমান চোখে দেখে মানুষের উপকার করছে, বিকশিত ভারত করছে, ডিজিটাল ভারত করছে, তাহলে মানুষ আমাকে ভোট দেবে। এখানে একটা হচ্ছে রাষ্ট্রনেতাদের কথা ভাবতে হবে, আর একটা হচ্ছে ব্যক্তি কথা। এখানে আমরা যে সংসদকে প্রায় 5 বছর 5টা টার্ম পেয়েছি, 25 বছর, মানুষ এই সংসদকে জিজ্ঞেস করবে আপনি 25 বছর এখানে ছিলেন, আপনি কি কি উন্নয়ন করেছেন, কতদিন আমার বিপদে ছিলেন, কোন কোন গ্রামে আপনি গিয়েছিলেন, কি করেছেন। মানুষ জিজ্ঞেস করবে। মানুষ এখন অত বোকা নয়, মানুষ অত সরল নয়, মানুষ নিজে প্রশ্ন করতে পারে। মানুষ ইউসুফ পাঠানকে জিজ্ঞেস করবে যে আপনি যে এসছেন এই সামনের 25 বছর যদি আপনি সংসদ থাকেন বহরমপুর, আপনি কী করবেন। আর আমাকে এসে প্রশ্ন করবে যে আপনি এই যে চলে গেছে যে 30 বছর, সে বছর কী করেছেন বহরমপুরের। আমি তাদেরকে বলবো আমি 33 বছর বহরমপুরের মানুষের পাশে দিন আছি। সকালবেলা এখানে বসি, যে কোনো মানুষ আমার কাছে এসে পেয়েছে, আমার দরজা খোলা থাকে, আমার কাছে এসছে, তাদের স্বাস্থ্যের সম্বন্ধে যে কোনো দুঃখ কষ্ট বলেছে, আমি সে তাদের পাশে এসে দাঁড়িয়েছি। এই যে একটা সম্পর্কের বোধ, 25 বছর 30 বছর ধরে আমি কি করেছি, সাংসদ আছেন তিনি কি করেছেন, আর ইউসুফ পাঠান কি করবেন, এই হিসাবটা যদি মানুষ বোঝে, তাহলে ভোট দিতে মানুষের খুব একটা অসুবিধা হবে না।